মোমবাতিটা নেবো আগে। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। আজকে হচ্ছে 1 জানুয়ারি। সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। বছরটা সবার খুব 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 ভালো কাটুক এই কামনাই করি। আর আজকে আমার দাদার জন্মদিন, তো আজকের দিনটা আরও স্পেশাল আমাদের কাছে। তো আজকের দিনটা কীভাবে কাটিয়েছি সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। সত্যি কথা বলতে আজকে দাদাভাইয়ের জন্মদিনটা অন্যভাবে পালন করার কথা ছিল, মানে খুব একটা প্ল্যান ছিল এক, হয়েছে এক। তো তার মধ্যে আমার ঠান্ডা তো জন্মে যাবে না, ও আমি ছেড়েই দিচ্ছি, ও আমাকে ছেড়ে আর যাবে না। তো ফালতু ফালতু ঠান্ডার পেছনে পুরো লাভ নেই। আমার নাক ফাঁক বন্ধ, এমনি নাক দিয়ে তার মধ্যে আমার নাক বন্ধ, কী আর বলি। তো যাই হোক, প্ল্যান হয়েছিল অন্যরকম, লাস্টে হলো অন্যরকম। তাই খুব ঘটোমটো করে একটা দিন কাটালাম। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করো, আমাকে জানিও তোমাদের কীরকম লাগলো, আর তোমরা কীভাবে বছরের প্রথম দিনটা কাটিয়েছো সেটাও আমাদের জানিও। আর হ্যাপি নিউ ইয়ার এগেন। টাটা। সকাল সকাল ঘুম থেকে উঠে যদি এরকম গরম গরম ফুলকো ফুলকো কচুরি দেখা যায়, তাও আবার বছরের প্রথম দিনে, দিন তো এমনিই ভালো হয়ে যাবে, কি বলো, তাই না? চলো আমি আগে ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আজকের দিনে প্রিপারেশন শুরু করতে হবে। হাতে অনেক কাজ, সময় অনেক কম, যেহেতু হঠাৎ করে সব কিছু ঠিক হয়েছে, তাই জোর কদমে তোড়জোড় শুরু করতে হবে। বেশি কিছু না, তাও আমার কাছে তো ছোটোখাটো জিনিসও প্রথমে প্যানিক লাগে, বাট যখন সব কিছু হয়ে যায় তখন মনে একটু শান্তি লাগে। আর দেখেছিলে আমি গুড়ের পায়েস করেছিলাম, সেটাও একটুখানি খেয়ে নিলাম। বছরের প্রথম দিন, তার উপরে আবার দাদাভাইয়ের জন্মদিন, পায়েস না খেলে হয়? তো যাই হোক, ওই সব সেরে একেবারে চলে এসেছি রান্নাঘরে। সবার আগে মাংসটাকে ম্যারিনেট করে রাখছি, কারণ নর্মাল সিম্পল চিকেন কষা করব, কিন্তু ম্যারিনেট করে রাখলে আমার রান্নাটা একটু তাড়াতাড়ি হয়ে যাবে। তার জন্য ফার্স্টে দই, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, হলুদ গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এমনি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো মতো করে ম্যারিনেট করে রেখে দিলাম বেশ 1 ঘন্টার মতো। যে যতক্ষণ রাখতে পারবে সেটার উপর নির্ভর করে। আমার হাতে আজকে বেশি সময় ছিল না, তাই ওই 45 মিনিট থেকে 1 ঘন্টার মতো রাখতে পেরেছি। আর এদিকে চলে এসেছি মাছের কালিয়া করতে। ফার্স্টে মাছগুলোকে ভালো মতো ধুয়ে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে নিয়ে একটার পর একটা মাছ ভেজে নেব, কারণ মাছ ভাজার টাইমটাই সবথেকে বেশি লাগে আমার মনে হয় যেন। তো যাই হোক, সেগুলো আগে করে নিই, চলো। গুলোকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিয়েছি, এরপর একটা একটা করে তুলে নিয়েছি। এই করে সব মাছগুলো একসাথে ভেজে নেব। এরপর গরম তেলের মধ্যে আলুগুলোকে ভেজে নেব। জানি মাছের কালিয়াতে কেউ আলু দেয় না, কিন্তু ওই যে আমাদের ঘরে আছে না কিছু মানুষ যারা আলু ছাড়া চলতে পারে না, তাই জন্য অগত্যা একটুখানি আলু দিতেই হলো তার জন্য। আলুগুলোকেও ভালো করে লাল লাল করে ভেজে আমি তুলে রাখলাম। এরপর সেই তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নের থেকে যখন একটা সুন্দর গন্ধ শুনলো, তখন আমি পেঁয়াজ বেটে রেখেছি সেই পেঁয়াজ বাটাটাকে দিয়ে দেবো এবং ভালো করে ভাজতে থাকবো, কারণ পেঁয়াজ ভাজতে কিন্তু বেশ কিছুটা টাইম লাগে। তার জন্য শুধু পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। এরপর হাতে সময় নিয়ে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। মোটামুটি 50% ভাজা হয়ে গেলে এরপর আদা রসুন পেস্ট দিয়ে দেবো এবং তারপরে ভালো করে নাড়াতে থাকবো, যাতে আদা রসুন পেস্টের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভালো করে ভাজা হয়ে যায়। তার মধ্যে অ্যাড করে দেবো টমেটো বাটা। ভালো মতো করে সেই সব কিছু একসাথে মিশিয়ে তেল ছাড়া অবধি ওয়েট করব, যতক্ষণ পর্যন্ত এগুলো ভালো করে ভাজা না হয়ে যায়। যখন মোটামুটি ভালো করে ভাজা হয়ে যাবে তখন অ্যাড করে দেবো গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং স্বাদ মতো নুন, স্বাদ মতো চিনি, একটুখানি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর গরম মশলা। ভালো করে সব মশলাগুলোকে মাখিয়ে নিয়ে ভেজে ভেজে কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফ্যাটানো টক দই। টক দইটা দিলে মাছের কালিয়াটা কিন্তু সত্যি ভীষণ ভালো হয়। তো যাই হোক, ভালো মতো টক দই দিয়ে কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে তখন আমি আলুগুলো দিয়ে দেবো, কারণ আলুগুলো তো সম্পূর্ণ সিদ্ধ হয়নি, তাই এইখানে কষাতে কষাতে আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে যাবে। যাই হোক, আগে এখানে কষিয়ে নিই, তারপরে আলুটা দিচ্ছি। চলো দেখতে থাকো। এই দেখো তেলটা ছেড়ে গেছে, এরপর দিয়ে দেবো আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর অ্যাড করে দেবো জল পরিমাণ মতো, যে যতটা গ্রেভি রাখবে ততটাই, যেহেতু কালিয়া তাই মাখা মাখাটাই রাখাটাই ভালো। তো যাই হোক, এরপর পুরো ফুটে গেলে মাছগুলোকে অ্যাড করে দেবো। মাছগুলোর সাথে ঝোলটা ভালো মতো মিশে গেলে এবং ফুটে গেলে আমি নামিয়ে ফেলবো। গরম গরম মাছের কালিয়া একদম রেডি আমার স্টাইলে।
যাক বাবা, একটা তো আইটেম হলো, কারণ যেহেতু রান্নাটা শুরু করেছি দেরিতে, টেনশান কিন্তু আমার হচ্ছে ভিতরে ভিতরে। যাই হোক, এদিকে শুরু করে দিয়েছি আমি চিকেন রান্না। চিকেনের জন্য সবার আগে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। অন্য একটা কড়াইতে দিয়ে দেবো তেল, তার মধ্যে দিয়ে দেবো গোটা গরম মশলা, সঙ্গে দেবো তেজপাতা, দিয়ে ভালো করে ফোড়নটাকে গরম করে নেবো যতক্ষণ পর্যন্ত সুন্দর একটা গন্ধ না আসে। এরপর দিয়ে দেবো পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে ভালো করে কষাবো, ভালো করে ভাজতে থাকবো একটু টাইম নিয়ে, যতক্ষণ পর্যন্ত একটুখানি কমে না আসে। চলো আমি পেঁয়াজটা কষাতে থাকি। তো যখন হালকা ভাজা হয়ে আসবে তখনই আদা রসুন পেস্ট দিয়ে দেবো। পেস্ট দিয়ে ভালো মতো করে কষাতে থাকবো। এরপর তার সাথেও দিয়ে দেবো টমেটো পেস্ট। ভালো করে সব কিছু মশলাটাকে একসাথে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সব কিছুর থেকে তেল ছেড়ে দিচ্ছে না, আর যতক্ষণ পর্যন্ত কাঁচা গন্ধ সব কিছুর থেকে বেরিয়ে যাচ্ছে। এরপর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, স্বাদমতো নুন, স্বাদমতো চিনি, স্বাদমতো লঙ্কার গুঁড়ো দিয়ে তারপর দিয়ে দেবো মিট মশলা এবং শেষে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা খুব সুন্দর আসে। এরপর ভালো করে মশলাগুলোর সাথে মিশিয়ে নেব এবং যতক্ষণ পর্যন্ত তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কষিয়ে নেব। ভালো করে কষাবো যতক্ষণ পর্যন্ত একদম লাল লাল তেল না বেরায়। তো যাই হোক, আমি কষাতে থাকি। আচ্ছা, তোমরা এই দিনে কে কে পিকনিক করেছো বলো তো? আমাদেরও যেন পিকনিক করার কথা ছিল, কিন্তু ওই যে বললাম না, প্ল্যান হয়েছিল এক, হয়ে গেল সব কিছু আলাদা। পিকনিকটাকে খুব মিস করলাম আর কি এই বছরে। যাই হোক, আবার হবে, এখনও তো শীতকাল রয়েছে। তো এইদেরকে দেখো, কথা বলতে বলতে আমাদের মশলাটা একদম কষে গেছে, ভালো মতো তেল ছেড়ে দিয়েছে। এরপর ম্যারিনেট করা মাংসটা দিয়ে যাবো, ব্যাস আর কি কাজ। মাংসটা দিয়ে প্রথমে হাই ফ্লেমে, তারপরে লো ফ্লেমে ভালো মতো কষাতে থাকবো। ঢাকা দিয়ে দিয়ে ভালো মতো কষাতে থাকলে দেখবে প্রচুর পরিমাণে জল বেরিয়ে গেছে। সত্যি কথা, আমি একটুকু কিন্তু জল ইউজ করিনি, শুধুমাত্র মশলা কষানোর সময় যেইটুকু জল ইউজ করেছিলাম ততটাই। তোমরা দেখো কীরকমভাবে জল বেরোতে শুরু করেছে, আরও বেরোবে। এরপরে আমি আলুটাকেও অ্যাড করে দেবো এবং আবারও কম ফ্লেম করে ঢাকা দিয়ে রাখবো। তোমরা দেখো কতটা জল বেরিয়েছে। তো যাই হোক, জলটাকে ভালো মতো কষিয়ে নিয়ে ফুটিয়ে নিয়ে মাংসটাকে নামিয়ে ফেলবো উপর থেকে গরম মশলা ছিটিয়ে। ব্যাস, আমার চিকেন কষা একদম রেডি। আর এদিকে করবো আমি আজকে প্রন ফ্রাইড রাইস। তো তার জন্য আগে জল বসিয়ে দিয়েছি, দিয়ে দিয়েছি নুন, তার মধ্যে দিয়েছি গোটা গরম মশলা, তেজপাতা। জলটা ভালো করে ফুটে গেলে মধ্যে জলে ভেজানো চালটা আমি অ্যাড করে দেবো। চালটা আমি প্রায় 1 ঘন্টা ধরে ভিজিয়ে রেখেছিলাম, কারণ ভাতগুলো যাতে ঝুরঝুরে হয় এবং আরও যাতে বেশি ভালো করে লম্বা হয়। তো যথারীতি সেরকমভাবে ভিজিয়ে রাখার পরে আমি দিয়ে দিয়েছি এবং ওদিকে ভাতটা হতে থাক, আর এদিকে আমি বাকি প্রিপারেশন করতে থাকি। তো এদিকে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছের মধ্যে আদা রসুনের পেস্ট দিয়েছি, গোলমরিচের গুঁড়ো দিয়েছি, স্বাদমতো নুন দিয়েছি, দিয়ে ভালো মতো চিংড়ি মাছটাকে ভেজে নিয়েছি। কিন্তু খুব কড়া করে ভাজবে না, যাতে চিংড়ি মাছগুলো রবারের মতো না হয়ে যায়। হালকা হাতে ভেজে নিয়েছি, ভেজে নিয়ে তুলে রাখবো। এরপর কড়াইয়ের মধ্যে তেল দেবো, তার মধ্যে দেবো ঘি এবং সঙ্গে দেবো গরম মশলা ফোড়ন, কারণ এবার আমি ভাজবো ফ্রাইড রাইসের সবজিগুলো ভেজে নেব। আর সবজির মধ্যে আমি নিয়েছিলাম গাজর, ক্যাপসিকাম, বিনস, আর ওদিকে মটরশুঁটি আর একটুখানি ফুলকপি। ফোড়নগুলোর থেকে যখন একটু ভালো গন্ধ হয়ে এসে যাবে তখন আমি দিয়ে দেবো সমস্ত সবজিগুলো। দেখো, এবার আমি অ্যাড করে দিলাম সমস্ত সবজিগুলোকে অ্যাড করে ভালো মতো করে ভেজে নেব। খুব একটা ঢাকা চাপা দেওয়ার দরকার নেই, একটুখানি নুন দিয়ে ভালো মতো ভেজে নেব। যখন সবজিগুলো মোটামুটি ভালো মতো ভাজা হয়ে যাবে তখন আমি অ্যাড করে দেবো কাজু আর কিশমিশ। কাজু কিশমিশ দিয়ে আবারও ভালো করে নাড়িয়ে নেব। এরপর যখন দেখবে সবজিগুলো মোটামুটি 90% সিদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো ভাতের পরিমাণ অনুসারে চিনি। যেহেতু মিষ্টি মিষ্টি হবে, কারণ আমরা বাঙালি মানুষ একটু মিষ্টি ফ্রাইড রাইসই বেশি ভালোবাসি, তার জন্য চিনি আর স্বাদ মতো দেবো নুন। সব কিছু দিয়ে ভালো করে নাড়িয়ে টাড়িয়ে নিয়ে আর উপর থেকে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নিয়ে অ্যাড করে দেবো হচ্ছে চিংড়ি মাছটা। চিংড়ি মাছটাকে দিয়ে আবারও ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে ভাতের সাথে মেশানোর জন্য নিয়ে চলে যাব। ভাতটা দিকে জল ঝরিয়ে আমি ভালো মতো রেখে দিয়েছি, মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়ে এসছে। এরপর সব সবজিগুলোকে দিয়ে হালকা হাতে আস্তে আস্তে করে মিশিয়ে নেব, যাতে ভাতগুলো কিন্তু না ভাঙে। এরপর চলো ভালো করে মিশিয়ে নিই। আর যেহেতু ভাতের পরিমাণটা বেশি হয় বলে কড়াইতে ভাজা যায় না, তার জন্য ভালো করে এইভাবে প্রত্যেকটা ভাতকে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা ভাতের মধ্যে ফ্লেভারগুলো ভালো মতো যায়। ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের প্রন ফ্রাইড রাইস একেবারে রেডি। আমার সব এবার রান্নাবান্না শেষ। প্রথম দিন বলে কথা, গোপু সোনার কাছে না গেলে হয়? তো এই দেখো, আমি আজকে গোপু সোনাকে এইভাবে সাজিয়েছি। টান সেরে পুজোটা আগে সেরে ফেললাম।
পুজোটা সেরে নিচে যাব। নিচে এখনও অনেক কাজ আছে, চলো নিচে যাওয়া যাক। এবং তোমাদেরকে আমি আজকে সিংহাসনটা কীভাবে সাজিয়েছি সেটাও একটুখানি শেয়ার করে দিলাম, তোমাদের জানিয়েও কীরকম লাগলো। যেহেতু বছরের প্রথম দিন দাদাভাইয়ের জন্মদিন, তার জন্য প্রথম দিনটা ফ্যামিলির সাথে খুব ভালো মতো কাটে আমাদের। এই বছরে তো অনেকেই আসতে পারেনি কিছু কারণের জন্য, কিন্তু অন্যান্য বছরে আশা করি পরের বছর থেকে আবার সবাই আসবে। তো তাও আমার মাসিরা এসেছিলো, মামি টামিরা আসতে পারেনি শরীর খারাপের জন্য। তো যাই হোক, আজকের দিনে আমি ফাইনালি টোটাল কী অ্যারেঞ্জমেন্ট করেছিলাম সেটা তোমাদের আজকে দেখাই। হট করে ঠিক করা, তার জন্য অন্যান্য কিছু স্পেশাল কিছু করিনি। তো যাই হোক, যেইটুকু করেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্ট হচ্ছে প্রন ফ্রাইড রাইস, তারপরে হচ্ছে চিকেন কষা, তারপরে হচ্ছে মাছের কালিয়া, তারপরে এদিকে ছিল হচ্ছে চাটনি, যেটা সবার শেষে করা হয়েছে, তারপরে ছিল সাদা ভাত, আর এদিকে ছিল পায়েস, মানে গুড়ের পায়েস। দেখো আমি সুন্দর করে সাজিয়ে আমার দাদাভাইকে খেতে দিয়ে দিয়েছি। এবং খাবার আগে হবে আশীর্বাদের পালা। এদিকে মিষ্টি, চাটনি, পায়েস, মাছ, মাংস, ফ্রাইড রাইস, আর এই হচ্ছে বেগুনি, আর স্যালাডের মধ্যে ছিল হচ্ছে পেঁয়াজ। তো চলো এবার আশীর্বাদের পালা শুরু হয়ে যাক। এই যে আজ হচ্ছে এনারই জন্মদিন, সবার ফার্স্টে বাবাকে দিয়ে শুরু হলো। দাদাভাইকে বলেছি ফটোর দিকে না তাকিয়ে নর্মাল পোজ দিতে, ও ভাবছে আমি ফটো তুলছি, তার জন্য সোজা তাকিয়ে আছে। যাই হোক, হাসি টাসি তো খুব কম থাকে ওর মুখে, কি আর করা যাবে। তো বাবাকে বললেন একটু পায়েস খাবিয়ে দাও, আবার পায়েস খাওয়ানোর জন্য গেল। এরপর আমার বড় মামার পালা, ছোট মাসির পালা আশীর্বাদ করার জন্য। ওরা আশীর্বাদ করে নিক, তোমরা দেখতে থাকো। যাক বাবা, খুব তাড়াতাড়ি আশীর্বাদের পালা শেষ হয়ে এবার হচ্ছে খাবার পালা। উফ, অনেকক্ষণ ধরে ওয়েট করেছি, এবার সত্যি সত্যি খিদা পেয়ে গেছে। তো বাবাকে বললাম তুমি বাড়তে থাকো, আমি একটুখানি বেগুনি ভাজতে থাকি। বেগুনিগুলো গরম গরম না ভাজলে কিন্তু একদম ভালো লাগে না, নেতিয়ে গেলে বেগুনি আমার একদম পছন্দ হয় না। তো যাই হোক, বাবা এদিকে রাইস বাড়ছিল, আমি ওদিকে বেগুনি ভাজছিলাম। আবার দাদাভাইকে বললাম কী রে কেমন হয়েছে একটু বল। ও বলে দাঁড়া আমি আগে খেয়ে নিই তারপরে বলছি। তো যাই হোক, ও খেতে থাকুক, আর আমি এখানে বেগুনিগুলো ভাজতে শুরু করেছি। একটা একটা করে ভাজা হচ্ছে, কারণ সব একবারে দিলে মনে হয় যেন সামলাতে পারবো না। তো যাই হোক, বেগুনিগুলো ভেজে নিই চলো। বেগুনি ভেজে এইবার পালা হচ্ছে খেতে বসার। আমার মাসি, আমি, দাদাভাই সবাই মিলে বসে গেছি। বাবাকে আবার ওদিকে জিজ্ঞেস করি, বাবা বলো কেমন হয়েছে। বাবা আবার খেতে খেতে কথা বলতে পারছে না বলে হাত দিয়ে দেখাচ্ছে কীরকম হয়েছে। আর সত্যি তাড়াহুড়ার চোটে ভালো হয়েছিল। এই যে আমার বড় মাসি এসছে, কিন্তু তার ছিল সেদিনকে সোমবার। তো যথারীতি সোমবারে নিরামিষ খায়, তো তার জন্য এইসব কিচ্ছু খাইনি, ভাত ডাল আর এদিক থেকে একটুখানি তরকারি আর বেগুনি খেয়েছিল। তো আমি আবার বলছিলাম দেখো কীরকম লাগছে এরকম নিরামিষ খেতে, বলছে ভালোই লাগছে। তো যাই হোক, মাসি ওদিকে ছোটো মাসি আবার গান শুনছিল, এইসব করছিল। আমি আবার এদিকে তোমাদের দেখাতে চলে এসেছি। আমার ছোটো মাসি আবার কটা বেলুন নিয়ে এসেছিলো, দাদাভাইগুলো পছন্দ করে না কিন্তু লজ্জা পায় আর কি। তো যাই হোক, তাও এনেছিল বলে ও লাগিয়ে দিয়েছে, বেশ ভালোই লাগছিলো কিন্তু দেখতে। আর এই হচ্ছে কেক, যেটার জন্য আমি অপেক্ষা করে থাকি। এটা মেনলি আমার কাছে স্পেশাল। আর এই কেকটা নিয়েছি আমি প্রিয়াদির কাছ থেকে, তাদের ডিটেলস আমি তোমাদেরকে দিয়ে দেবো। এত ভালো কেক বানায় যে কিছু বলার নেই। তো এটা মানে যেমন দেখতে তেমন টেস্টি। তো তোমরা চাইলে নিতে পারো যারা বেলঘুরিয়ার দিকে থাকো বা আশেপাশে কোথাও থাকো। এরপর হচ্ছে কেক কাটার পালা, তো চলো তোমরা দেখতে থাকো। আরেকজনের মুখটার অবস্থা দেখো, কেক কাটার জন্য একদম উৎসুক হয়ে আছে, তার মধ্যে আবার খেলা ছিল বলে আরও যেন তাড়া দিচ্ছিল। যাই হোক, চলো শুরু করা যাক। দেখো মুখটা করে আছে, যেন মনে হচ্ছে না কেক কাটবে না কেককে খুন করবে। যাই হোক, মোমবাতিটা নেব আগে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার দাদা ভাই। বাবা কেটেছে দেখো, মানে একটা গিফটে যে কত সেটা প্রমাণ দেখেছিস। ব্যাস কেক কাটা শেষ আর আমার খাওয়া শুরু। সত্যি কথা বলতে আমার এত ভালো লাগে কেটেছে, কি আর বলবো। তো মেনলি আমার জন্যই কেকটা ইম্পর্টেন্স করে আনা হয় এই কারণে। এদিকে দাদাভাইকে বাবা একটু খাবি দিচ্ছে, আর এই দেখো আমি সব থেকে প্রিয় কাজ করতে বসি, সেটা হচ্ছে কেক কাটতে। তো যাই হোক, কেক কাটতে কাটতে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে ব্লগের মধ্যে দিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগের
সাথে। ততক্ষণ অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর হাসি খুশি থেকো। বছরের প্রত্যেকটা দিন খুব আনন্দ করে কাটিও। আমাদের বছরটা তো এইভাবেই প্রতি বছর শুরু হয়ে যায়। আর হ্যাঁ, ফ্যামিলির অনেক মেম্বারকে মিস করেছি, কি আর করা যাবে। যাই হোক, আজকের জন্য টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।